তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার এক্সাম, সেই এক্সাম শুরু হচ্ছে কিন্তু তোমাদের 21শে সেপ্টেম্বর থেকে। তো তোমাদের যাদের পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলছে এবং যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, তোমাদের জন্য এই ভিডিও। তার কারণ দেখো এটি কিন্তু থাকছে তোমাদের রয়েছে বাস্তুতন্ত্রের প্রকার এবং বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র। এটি কিন্তু রয়েছে, দেখো এখান থেকে পরিবেশ বিদ্যা তোমরা দেখতেই পারছো। এখান থেকে যদি কোশ্চেন দেয়, এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে পরীক্ষায়, প্রত্যেক বছর থাকে, তোমাদের এবারও কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবে। চলো দেখে নেওয়া যাক বাস্তুতন্ত্রের প্রকার বা বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র। এখানের মধ্যে এর মধ্যে রয়েছে দেখো বনভূমির বাস্তুতন্ত্র রয়েছে, তৃণভূমির বাস্তুতন্ত্র রয়েছে, লেন্টিক বাস্তুতন্ত্র, তারপর লোটিক রয়েছে, মোহনার বাস্তুতন্ত্র, সামুদ্রিক মরুভূমি এবং জলাভূমির বাস্তুতন্ত্র তোমাদের রয়েছে। চলো এখান থেকে প্রথমেই আমি দেখে নিচ্ছি এক এক করে। প্রথমে আমি দেখব আহ বন বা অরণ্যের বাস্তুতন্ত্র, এরপরে যাব তৃণভূমিতে, ঠিক আছে। এরপরে যাব তৃণভূমিতে, তারপরে রয়েছে লেন্টিকে, পরপর আমি আসছি। চলো তাহলে প্রথমে রয়েছে বন বা অরণ্যের বাস্তুতন্ত্র, ফরেস্ট ইকোসিস্টেম। প্রথম কোশ্চেন রয়েছে, দেখে নাও। বনের বাস্তুতন্ত্রের বা অরণ্যের বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক কারা? প্রধান উৎপাদক কিন্তু দেখো অরণ্যের, যেহেতু বলেছে, অবশ্যই হবে হবে তোমাদের দেখো বড় বড় কাস্টল বৃক্ষ, অর্থাৎ বড় 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 উদ্ভিদ, ঠিক আছে। বড় বড় উদ্ভিদ হলো আহ, আহ, বনের বনের বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক। উৎপাদক মানে হলো যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যাদের স্বভোজী বলে, যাদের দেহে ক্লোরোফিল রয়েছে, সালোক সংশ্লেষের প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তার মানে ঘাস রয়েছে, আম, বড় বড় কাস্টল রয়েছে, ফাইটোপ্লাঙ্কটন রয়েছে, ছত্রাক রয়েছে, যা রয়েছে দেখো। এর মধ্যে বনের বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক হলো কিন্তু বড় বড় যে বৃক্ষগুলো রয়েছে, অরণ্য। তাই এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, আমাজন অববাহিকার জঙ্গলে কোন ধরনের বনের উদাহরণ? দেখো ক্রান্তীয় চিরহরিৎ বনের উদাহরণ, ক্রান্তীয় চিরহরিৎ বনের উদাহরণ। তার মানে এখানে কিন্তু এই ক্রান্তীয় চিরহরিৎ বা নিরক্ষীয়, দেখো নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অঞ্চলে কিন্তু সারা বছর তোমাদের কিন্তু উষ্ণতাও যেরকম বেশি থাকে, তার বৃষ্টিপাতও কিন্তু সেরকম বেশি থাকে। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। এরপরে রয়েছে তোমাদের থার্ডে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন ধরনের অরণ্যের উদাহরণ? দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ, ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য বা উদ্ভিদের উদাহরণ। এরপরে রয়েছে আটে রয়েছে দেখো চারে রয়েছে বনের বাস্তুতন্ত্রের বাঘ, সিংহ, এগুলো কোন স্তরের খাদক? এগুলো কিন্তু দেখো প্রগৌণ প্রগৌণ খাদক বা সর্বোচ্চ খাদকের কিন্তু উদাহরণ। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের পাঁচে রয়েছে শীতকালে যে সমস্ত বনের গাছের পাতা ঝরে যায় তাদের কি বলে? তাদের কিন্তু আমরা জানি, সবাই জানি, শীতকালে গাছের পাতা কিন্তু ঝরে যায়, তখন তাকে বলা হয় পর্ণমোচী, ঠিক আছে, পর্ণমোচী বনভূমি। এরপরে চলো রয়েছে তোমাদের ছয়ে রয়েছে বনের মাটিতে অরণ্যের মাটিতে পড়ে থাকা পাতা ডালপালাকে পচিয়ে মাটিতে মিশাতে সাহায্য করে, দেখো বিয়োজক ব্যাকটেরিয়া। উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, বিয়োজক বা ব্যাকটেরিয়া। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাইন, ফার, ওক, দেবদারু গাছ সাধারণত কোন ধরনের উদ্ভিদ? উত্তর কিন্তু হবে সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ। এগুলো কিন্তু সবই পার্বত্য অঞ্চলে বা শীত প্রধান বা নাতিশীতোষ্ণ অঞ্চলে পাইন, ফার, ওক, দেবদারু, এই সমস্ত গাছগুলো। এরপরে রয়েছে দেখো আটে বনের বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড কেমন হয়? দেখো বনের বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড কিন্তু সর্বদাই হয় সোজা হয়, ঠিক আছে। উত্তর কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, সোজা। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে অরণ্যের বাস্তুতন্ত্রের একটি পরজীবী খাদ্য শৃঙ্খলের সংখ্যার পিরামিড কেমন হতে পারে? উল্টানো হতে পারে, ঠিক আছে। অরণ্যের বাস্তুতন্ত্রে একটি পরজীবীর, দেখো পরজীবীর খাদ্য শৃঙ্খল কি হবে? খাদ্য শৃঙ্খলের সংখ্যার পিরামিড, এখানে সংখ্যার পিরামিড কেমন হবে? উল্টানো হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের দশে রয়েছে, আমি দেখে নিচ্ছি, দশে রয়েছে অরণ্য বাস্তুতন্ত্রের হরিণ এবং খরগোশ কোন স্তরের অন্তর্গত? দেখো প্রথম স্তরের আহ, প্রথম স্তরের খাদক, ঠিক আছে। এরা হলো প্রথম হরিণ, হরিণ যেহেতু ঘাস খায়, খরগোশ যেহেতু ঘাস খায়, গরু যেহেতু ঘাস খায়, তাই প্রথম স্তরের খাদক বা প্রথম শ্রেণীর খাদক। দেখো তোমাদের পরিবেশ বিদ্যার চ্যাপ্টার ওয়াইজ কিংবা ইউনিট ওয়াইজ যে সাজেশন রয়েছে, পিডিএফ তোমরা যদি নিতে চাও, ভিভিআই কোশ্চেন রয়েছে, অর্থাৎ তোমাদের পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত তোমরা কিন্তু পিডিএফ পাবে। এই পিডিএফ তোমরা কিন্তু
হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা কিন্তু দেখো জেরক্স করেও নিতে পারবে, জেরক্স করে নোটের আকারে কিন্তু তোমরা পড়তে পারবে। যারা নেবে এই 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো। আর যারা কিউআর কোড চাইছো, কিউআর কোড আমাকে বলবে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তার কিউআর কোড থেকে তোমরা পেমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো, কিংবা কোনো দোকান থেকে আমাকে পেমেন্ট করে জানিয়ে দিতে পারো। তাহলে তোমরা পুরো পিডিএফ পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজের পুরো সাজেশন উত্তর পেয়ে যাবে প্রত্যেকটি অধ্যায় বা ইউনিটের। 11 উদ্ভিদের স্তর বিন্যাস। দেখো স্ট্রাটিফিকেশন বা বিভিন্ন উচ্চতার গাছের স্তর সব থেকে ভালো কোন বাস্তুতন্ত্রে দেখা যায়? অবশ্যই ক্রান্তীয় বাস্তুতন্ত্র। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলের বাস্তুতন্ত্র বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বাস্তুতন্ত্র সিজ দ্য কারেক্ট আনসার। 12তে রয়েছে বনের বাস্তুতন্ত্র ধ্বংসের প্রধান কারণ কি? দেখো বনের বাস্তুতন্ত্রের ধ্বংসের প্রধান কারণ কিন্তু রয়েছে নির্বিচারে, আমি বলে দিই, নির্বিচারে গাছ কাটা বা নগরায়ন, মানে শহরের আয়তন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কিংবা নগরের মানে নির্বিচারে যে গাছ কাটা, অরণ্য হনন হচ্ছে, অরণ্য ধ্বংস হচ্ছে, তারপরে কিন্তু বাস্তুতন্ত্র নষ্ট হয়। এরপরে 13তে রয়েছে আফ্রিকার বিখ্যাত সাভানা কোন প্রকার বাস্তুতন্ত্রের অন্তর্গত? দেখো সাভানা এক ধরনের তৃণভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে রয়েছে উত্তর আমেরিকার বিস্তীর্ণ তৃণভূমিকে কি নামে বলা হয়, কি নামে ডাকা হয়? উত্তর আমেরিকায় রয়েছে দেখো প্রেইরি, উত্তর আমেরিকায় বলা হয় প্রেইরি তৃণভূমি অঞ্চলের। পম্পাস দক্ষিণ আমেরিকায় স্টেপ বা স্টেপ, দেখো বলা হয় ইউরেশিয়া বা ইউরোপ এবং এশিয়া বলা স্টেপ। ঠিক আছে, ভেল্ট কিন্তু রয়েছে আফ্রিকার ভেল্ট। তাহলে আমি পুরোটা বলে দিলাম যে এগুলো সবই তৃণভূমির কিন্তু কি বলতো, তৃণভূমি, এই ধরনের তৃণভূমি এক এক দেশে বা এক এক মহাদেশে এক এক রকম নামে ডাকা হয়। আবার যেমন নিউজিল্যান্ডে তুষক বলা হয়। এরপরে রয়েছে তৃণভূমির বাস্তুতন্ত্রের প্রধান প্রাথমিক খাদক কারা? দেখো তৃণভূমির বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদক কিন্তু হরিণ, আহ আহ, হরিণ রয়েছে, জেব্রা রয়েছে, গরু রয়েছে, হ্যাঁ, এগুলো তারপরে ঘোড়া বলতে পারো, তারপরে গাধা বলতে পারো, মহিষ বলতে পারো, যারা ঘাস খায়। ঠিক আছে, হরিণ, এগুলো সবই কিন্তু তৃণভূমির বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক, খাদকের প্রাণী। 16 তৃণভূমির বাস্তুতন্ত্রে সাধারণত বৃষ্টিপাতের পরিমাণ কেমন হয়? দেখো তৃণভূমি অঞ্চলে বাস্তুতন্ত্রের পরিমাণ কিন্তু খুবই কম হয়। মরুভূমির চেয়ে কিন্তু বেশি। অর্থাৎ দেখো মরুভূমিতে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম, কিন্তু কিন্তু বনের চেয়ে, মানে তৃণভূমির চেয়ে কিন্তু অনেকটা তৃণভূমিতে অনেকটা বেশি, কিন্তু মরুভূমিতে অনেকটা কম। এরপরে রয়েছে দেখো তোমাদের দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? একটু আগেই বললাম পম্পাস। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বরে তৃণভূমির খাদ্য শৃঙ্খলের ঘাস, হরিণ, ব্যাং, সাপ, বাজ পাখি, এখানে কোন স্তরের খাদক? এখানে বলা হয়েছে ব্যাং, এই ব্যাং কোন স্তরের খাদক? দেখো উৎপাদক প্রথম দ্বিতীয়, তাহলে দ্বিতীয় শ্রেণী বা গৌণ খাদক। তার বলা যায় তোমাদের রয়েছে বীজ দা কারেক্ট আনসার, গৌণ বা দ্বিতীয় স্তরের খাদক। এরপর রয়েছে দেখো তো এশিয়ার মধ্যভাগের বিস্তীর্ণ তৃণভূমিকে কি বলা হয়? একটু আগে বলেছিলাম স্টেপ বাই স্টেপ বলা হয়, ইউরেশিয়া বা ইউরোপ এবং এশিয়ায় স্টেপ বাই স্টেপ বলা হয়। এরপরে 20তে রয়েছে তৃণভূমির বাস্তুতন্ত্রের জীবভরের পিরামিড কেমন হয়? দেখো জীবভরের পিরামিড, এখানে জীবভর যেহেতু বলেছে, জীবভরের পিরামিড কিন্তু হবে উল্টানো পরিবর্তনশীল বৃত্তাকার, মানে সোজা, এটা হবে কিন্তু উত্তর কিন্তু হবে সোজা। এরপরে রয়েছে অস্ট্রেলিয়ার তৃণভূমি কি নামে পরিচিত? ডাউন্স। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং ভাইটাল, অস্ট্রেলিয়ার তৃণভূমি আর ডাউন্স নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের প্রাণীদের আধিক্য দেখা যায়? দেখো এখানে দ্রুত দৌড়াতে সক্ষম এরকম খুরযুক্ত প্রাণী কিন্তু দেখা যায় তৃণভূমির বাস্তুতন্ত্রে। এরপর রয়েছে দেখো তোমাদের লেন্টিক বা স্থির জলের বাস্তুতন্ত্র, লেন্টিক ইকোসিস্টেম। এই লেন্টিক ইকোসিস্টেম বা স্থির জলের বাস্তুতন্ত্র বলতে আমরা বুঝি কি? দেখো লেন্টিক মানে মনে রাখবে লেন্টিক মানে লেক মনে রাখবে। পুকুর, হ্রদ রয়েছে বা ডোবার বাস্তুতন্ত্রকে একত্রে কি বলা হয়? লেন্টিক বাস্তুতন্ত্র। ওকে, যেগুলো স্থির জলের বাস্তুতন্ত্র, যেগুলো জোয়ার ভাটা হয় না, মানে জল কিন্তু চলাচল করতে পারে না, সেটি হলো লেন্টিক বাস্তুতন্ত্র, স্থির বাস্তুতন্ত্র। এরপরে রয়েছে দেখো তোমাদের লেন্টিক বাস্তুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো একটু আগে বললাম যে জল স্থির থাকে, আবদ্ধ থাকে, নদীর জলের মতো কিন্তু চলাচল করতে পারে না,
ঠিক আছে, এটি হলো রেন্টিক বাস্তুতন্ত্র। এরপরে রয়েছে পুকুরের জলের উপরে যে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদের কি বলা হয়? আণুবীক্ষণিক উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন কথার মানে হলো উদ্ভিদ প্লাঙ্কটন। উদ্ভিদ প্লাঙ্কটন মানে থাকবে। আর জু প্লাঙ্কটন কথা মানে প্রাণী প্লাঙ্কটন। এর বেন্থস হলো যারা পুকুরের বা নদীর বা সমুদ্রের নিচে যারা বসবাস করে, বেন্থস। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে জলে মুক্তভাবে সাঁতার কেটে যে সমস্ত প্রাণী আহ ঘুরে বেড়ায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় নেকটন। ঠিক আছে, তাদের বলা হয়, আমি এখানে লিখে দিচ্ছি দেখো, নেকটন। ঠিক আছে, যে সমস্ত প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায়, যেমন মাছ, চিংড়ি, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের হ্রদ বা পুকুরের তলদেশে বসবাসকারী জীবদের কি বলা হয়? দেখো, পুকুর বা হ্রদের জলে বসবাসকারী জীবদের বলা হয় বেন্থস। তলদেশে, এই যে তলদেশ বলেছে, একটু আগে বললাম তলে। দেখো, পুকুরের তলদেশে যখন কোনো জীব বসবাস করে বা প্রাণী বসবাস করে, ঠিক আছে, তাদের বলা হয় কিন্তু বেন্থস। যেমন শামুক, ঝিনুক, তারপরে প্রবাল, স্পঞ্জ, এগুলো এগুলো কিন্তু বেন্থসের উদাহরণ। এরপরে রয়েছে একটি গভীর হ্রদের আহ, অগভ একটি গভীর হ্রদের অগভীর এবং আলোকিত উপকূলবর্তী অঞ্চলকে কি বলা হয়? দেখো, লিটোরাল অঞ্চল। লিটোরাল অঞ্চল মানে সূর্যের আলো প্রবেশ করতে পারে, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। সূর্যের আলো প্রবেশ করতে পারে 200 মিটার গভীরতা পর্যন্ত। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 29-এ হ্রদের খোলা জলের আলোকিত অঞ্চল যেখানে ফাইটোপ্লাঙ্কটন প্রচুর জন্মায়, তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় দেখো লিমনেটিক অঞ্চল। ঠিক আছে, তাদের বলা হয় কিন্তু লিমনেটিক অঞ্চল। ওকে, এটি কিন্তু হ্রদের জলে বলেছি, কিন্তু হ্রদের জলে বলেছি কিন্তু হ্রদের জল বা লেক, হ্রদ বা হ্রদ তোমরা যে যাই উচ্চারণ করো, হ্রদ বা হ্রদ। তো এই সমস্ত খোলা জলে আলোকিত যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলকে বলা হয় লিমনেটিক অঞ্চল। এরপরে রয়েছে 30-এ গভীর হ্রদের আলোহীন বা অন্ধকার তলদেশকে কি বলা হয়? দেখো, উত্তর কিন্তু হবে দেখো প্রোফান্ডাল অঞ্চল বা প্রোফাউন্ডাল অঞ্চল। ওকে, মানে গভীর হ্রদের যে সমস্ত লেক রয়েছে যেখানে আলো পৌঁছতে পারে না, সেই অন্ধকার তলদেশকে বলা হয় কিন্তু প্রোফাউন্ডাল অঞ্চল। এরপরে রয়েছে 31-এ পুকুরের বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক কারা? উৎপাদক কিন্তু ফাইটোপ্লাঙ্কটন এবং জলজ উদ্ভিদ, অর্থাৎ তোমাদের বিশ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 32-এ পুকুরের জলের উপরিতলে ভাসমান আণুবীক্ষণিক প্রাণীদের কি বলা হয়? দেখো, আণুবীক্ষণিক প্রাণী বলেছে মানে এখানে কিন্তু জু প্লাঙ্কটন হবে। একটু আগে বলেছিলাম জু প্লাঙ্কটন কথা মানে প্রাণী প্লাঙ্কটন, আর ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদ প্লাঙ্কটন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পুকুরের বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? অবশ্যই সৌরশক্তি, অবশ্যই সৌরশক্তি বা সূর্য। এরপরে 34-এ রয়েছে পুষ্টির আধিক্যের কারণে পুকুরের শ্যাওলা অতিরিক্ত বৃদ্ধিজনিত সমস্যাকে কি বলা হয়? ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা। ঠিক আছে, এর ফলে কিন্তু জলে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায়, তার মানে ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা। এর ফলে কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে কোনো লেক বা পুকুরের জলে কিন্তু সবুজ উদ্ভিদে ভরে যায়। শ্যাওলা হতে পারে, এখানে শ্যাওলা হতে পারে, কচুরিপানা হতে পারে, এগুলো জলজ উদ্ভিদ। লোটিক বা প্রবাহমান জলের বাস্তুতন্ত্র, লোটিক ইকোসিস্টেম। দেখো, নদী রয়েছে, ঝর্ণা রয়েছে বা খালের বাস্তুতন্ত্রকে বলা হয় কিন্তু লোটিক, অর্থাৎ এই লোটিক কথার মানে কিন্তু প্রবাহমান জল। ঠিক আছে, অর্থাৎ এই কোশ্চেন লেন্টিক লোটিক খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 36-এ লোটিক বাস্তুতন্ত্রের প্রধান বৈচিত্র্যময় বৈশিষ্ট্য কোনটি? দেখো, লোটিক বাস্তুতন্ত্রে একটু আগেই বললাম যে জলের একমুখী ধারাবাহিক প্রবাহ, অর্থাৎ সমুদ্রের বলো, নদীর বলো, তারপরে খালের বলো, এই সমস্ত জলগুলো কিন্তু প্রবাহমান। এরপরে রয়েছে লেন্টিক বাস্তুতন্ত্রের তুলনায় লোটিক বাস্তুতন্ত্র কোন উপাদান উপাদান উপাদানটি সাধারণত বেশি থাকে? উত্তর কিন্তু হবে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশি থাকে। ঠিক আছে, যেহেতু জল চলাচল করতে পারে, তাই লোটিক বাস্তুতন্ত্রে অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশি থাকে। এরপরে রয়েছে 38-এ নদীর তীব্র স্রোতের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য লোটিক অঞ্চলের প্রাণীদের দেহে কি দেখা যায়? তোষক অঙ্গ বা আঁকড়ে ধরার ক্ষমতা। ঠিক আছে, তোষক অঙ্গ মানে আঁকড়ে ধরার ক্ষমতা, সে মাটি হোক কিংবা কোনো উদ্ভিদ হোক বা কোনো জলজ উদ্ভিদ হোক, আর তাকে মানে চোষক এক ধরনের অঙ্গ রয়েছে যাকে আঁকড়ে ধরে ধরে দাঁড়াতে পারে মানে স্থির থাকতে পারে। এরপরে রয়েছে এখন 39-এ রয়েছে নদীর একদম শুরুর অংশ
বা উৎস অঞ্চলকে কি বলা হয়? উৎস অঞ্চলকে দেখো বলা হয় হেড ওয়াটার, যাকে বলা হয় হেড ওয়াটার। ওকে, উৎস নদীর যে একদম শুরু বা যে সমস্ত অঞ্চল থেকে নদী তৈরি হয় সেই উৎস অঞ্চলকে বলা হয় হেড ওয়াটার। এরপরে রয়েছে 40-এ রয়েছে দেখো নিচের কোনটি লটিক বাস্তুতন্ত্রের উদাহরণ নয়? কোশ্চেনটি ভালো করে পড়বে। নয় বলেছে, নয় বলেছে মানে ডাল হ্রদ। ডাল হ্রদ, ডাল হ্রদ কথার মানে কিন্তু এটি স্থির জলের বাস্তুতন্ত্র, তাই বলা হয়েছে দেখো এটি কিন্তু লটিক নয়, নয় বলেছে। আর লটিক দেখো লটিক কিন্তু গঙ্গা নদীর জল, গঙ্গা নদী, পাহাড়ি ঝর্ণা, একটি ছোট খাল, এগুলো কিন্তু সবই কিন্তু লটিক। ঠিক আছে, এখানে নয় বলেছে মানে স্থির জল হলো এটা লেন্টিক, এটা লেন্টিকের উদাহরণ। এরপরে চলো 41-এ রয়েছে নদীর তীব্র স্রোতের কারণে কোন ধরনের জীবের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে? দেখো মুক্ত ভাসমান প্লাঙ্কটন, মুক্ত ভাসমান প্লাঙ্কটনের পরিমাণ কিন্তু কম থাকে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 42-এ রয়েছে নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন তার স্রোতের বেগ কেমন হয়? স্রোতের বেগ কিন্তু কমে যায়, তার কারণ নদী কিন্তু সমভূমির উপর দিয়ে, সমভূমিতে যখন আসে, সমভূমির উপর দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন তার গভীরতা কমে যায়, পার্শ্ব মানে বিস্তার বেড়ে যায়, নদীর ওয়াইড মানে চওড়া বেড়ে যায়, আর নদীর গতি, জলের গতিবেগও কিন্তু কমে যায়। অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে লটিক বাস্তুতন্ত্রে পুষ্টির একটি বড় অংশ কোথা থেকে আসে? দেখো লটিক বাস্তুতন্ত্র মানে লটিক মানে প্রবাহমান জলের বাস্তুতন্ত্র কোথা থেকে আসে দেখো আমি বলে দিচ্ছি, আশেপাশের স্থলভাগের পাতা, জৈব আবর্জনা থেকে কিন্তু আসে এই প্রবাহমান জলের একটি পুষ্টি প্রবাহমান জলের পুষ্টি কিন্তু ওই লটিক বাস্তুতন্ত্রে আর কি। লটিক বাস্তুতন্ত্র মানে প্রবাহমান যে জল থাকে তার পুষ্টি কিন্তু আসে আশেপাশে স্থলভাগ থেকে, ধৌত প্রক্রিয়া আসতে পারে, বা পাতা বা জৈব পদার্থ আসতে পারে, বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। 44-এ রয়েছে দেখো নদী, নদী প্রবাহ পথে বাঁক নেওয়ার জন্য সৃষ্ট ঘোড়ার খুরের মতো হ্রদকে কি বলা হয়? উত্তর বলা হয় অশ্বক্ষুর আকৃতির হ্রদ, অক্সবো লেক। ঠিক আছে, অক্সবো লেক বা অশ্বক্ষুর আকৃতির হ্রদ। এরপরে রয়েছে দেখো মোহনার বাস্তুতন্ত্র, ইস্টুরিয়ান ইকোসিস্টেম মানে নদী যখন, দেখো আমি বলে দিচ্ছি, ধরো এটি রয়েছে নদী, ঠিক আছে, এটি রয়েছে কি নদী, তো এই নদী এই মোহনার কাছে, এটি কিন্তু নদী যেখানে সমুদ্রে মিলিত হয়, এটি কিন্তু সমুদ্র। নদী যখন সমুদ্রে, দেখো নদী যখন সমুদ্রে মিলিত হয় তখন এই মোহনায় যে বাস্তুতন্ত্র রয়েছে সেটি বলা হয়েছে। তাহলে আমরা দেখে নিচ্ছি নদী ও সমুদ্রের সংযোগস্থলকে কি বলা হয়? এই যে মোহনা বলা হয়। উত্তর কিন্তু হবে মোহনা। এরপরে রয়েছে দেখো তোমাদের 46-এ মোহনার জলের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো মোহনার জলে প্রধান বৈশিষ্ট্য কিন্তু এখানে কিন্তু একটি ঈষৎ নোনা বা ব্রাকিস ওয়াটার বলা হয়, ব্রাকিস ওয়াটার, অর্থাৎ লবণের নদীর মোহনার কাছে কিন্তু লবণের পরিমাণ কিন্তু বেশি নয়, আবার কমও নয়। ঠিক আছে, মানে তুলনামূলকভাবে কম। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 47-এ মোহনার বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কেমন হয়? দেখো মোহনার বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কিন্তু অত্যন্ত বেশি হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু খাদ্য পায়। একদিকে সমুদ্রের খাদ্য রয়েছে, অন্যদিকে স্থলভাগ থেকে নদীর বাহিত পদার্থগুলো কিন্তু মোহনায় গিয়ে জমা হয়, তাহলে প্রচুর পরিমাণে কিন্তু ওখানে খাদ্য পাওয়া যায়। তার মানে মোহনার বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কি হয়? অত্যন্ত বেশি হয়, হাই প্রোডাক্টিভিটি হয়। 48-এ রয়েছে দেখো জোয়ার ভাটার প্রভাব নিচের কোন বাস্তুতন্ত্রের সব থেকে বেশি দেখা যায়? মোহনার বাস্তুতন্ত্রের সব থেকে বেশি দেখা যায়। 49 মোহনার অঞ্চলকে অনেক, মোহনা অঞ্চলকে অনেক সামুদ্রিক মাছের মাছের কি বলা হয়? দেখো নার্সারি বা প্রজনন বলা হয়। বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ওখানে খাদ্য পাওয়া যায় মোহনার কাছে, তাই নার্সারি বা প্রজনন ক্ষেত্র বলা যায়। এরপরে 50-এ তথা লাস্ট কোশ্চেন রয়েছে মোহনার জলজ প্রাণীদের লবণাক্ততার তারতম্য সহ্য করার ক্ষমতাকে কি বলা হয়? দেখো সহ্য করার ক্ষমতাকে বলা হয় ইউরি হ্যালাইন, ইউরি হ্যালাইন বলা হয়। ওকে, বোঝা গেল, মানে মোহনায় যে জলজ প্রাণী রয়েছে সেই জলজ প্রাণী লবণাক্ততার তারতম্য সহ্য করার ক্ষমতাকে বলা হয় ইউরি হ্যালাইন। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের 20 দা কারেক্ট আনসার। দেখো তোমাদের কিন্তু 50টি কোশ্চেন দিয়েছি, এরপরে কিন্তু আমি ধাপে ধাপে তোমাদের কিন্তু এরকম দিতে থাকবো, তার কারণ অনেকটা কমপ্লিট করে দিয়েছি, যেহেতু তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা, তো তোমরা এইভাবে ভিডিও পেয়ে যাবে। তো তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ কিংবা ইউনিট ওয়াইজ তোমরা যারা সাজেশন পিডিএফ নেবে, ভিভিআই প্রশ্ন উত্তর নেবে, সম্পূর্ণ তোমাদের চ্যাপ্টার ইউনিট পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যে। যে দেখতেই পাচ্ছ তোমাদের পিডিএফ এর ফ্রন্ট পেজ, যেটাকে যাকে বলা হয় ইবুক, এই ইবুক বা ই নোটস, ঠিক আছে, ইবুক বা ই পিডিএফ,
পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো যারা নেবে 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। পেমেন্ট করার জন্য কিন্তু 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে। আর পেমেন্ট করে আমাকে বলবে, আমি হোয়াটসঅ্যাপে একদম দেখো তোমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। এই পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তারপরে তোমরা জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করে নিতে পারবে এবং নোটসের আকারে কিন্তু সব থেকে বড় কথা তোমরা নোটসের আকারে কিন্তু পড়তে পারবে। ঠিক আছে, নোটসের আকারে পড়তে পারবে। যারা নেবে অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর তোমাদের পরীক্ষা বেশি দিন নেই, তাই বলবো সময় নষ্ট করো না। আর তোমাদের সামনে ভিডিওগুলো এইভাবে পরপর দেব। আর তোমাদের যেহেতু তোমাদের পরীক্ষা নেই, তাই পরীক্ষা যেহেতু তোমাদের কাছাকাছি চলে এসছে, তাই তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পরীক্ষা সবার ভালো হোক। প্রত্যেকটি প্রশ্ন তোমরা বুঝে বুঝে আনসার করে দিয়ে আসবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।